হ্যালো। হ্যাঁ, তোমরা কই? বাড়ি গেটের সামনে চলে আসছো? মেঘ ভাইয়া তোমাদের সাথে? আচ্ছা আচ্ছা, চলে আসো চলে আসো। মেঘরা কি চলে আসছে? হ্যাঁ মা, চলে আসছে। তুমি তাড়াতাড়ি গ্লিসারিন দাও, যাতে চোখটা লাল হয়, ওরা ভাবে যে তুমি টানছো। তাতে তাতে তাতে। ঠিক আছে, একদম। বাবা কতদিন পরে তোরে দেখলাম বাবা। আমি তো ভালো আছি মা, কিন্তু তোমার মুখটা শুকনা দেখাচ্ছে কেন? তুমি কি ঠিকভাবে কিছু খাচ্ছ না? কি আর বলবো রে বাবা, আমার তো বয়স হয়েছে না। তোর বউ আমাকে যা খেতে দেয় আমি তাই খাই। তোর বউর মুখের উপরে কি আমি কোনো কথা বলতে পারি? ও মা, তানা কোথায়? তানাকে তো দেখছি না। কই আর থাকবে, জায়গা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি কত করে বললাম আজকে তোমার স্বামী আসবে, এত তাড়াতাড়ি ঘুমাইও না। কে শুনে কার কথা? বাবা জানো, এখন রাত 12টা বাজে, এখনো আমি কিছু খাইনি। আরে তুমি আসছো, দেখছো আমারে কেউ ডাক দেয়নি। যে ঘুমাও, বাড়িতে আগুন লাগলো তো তোমার কোনো খবর থাকবে না। কি বলো? আমি আবার কখন ঘুমাইলাম? আমি তো সবার জন্য রান্না করতেছিলাম। কি ব্যাপার তানা? আমি এগুলো নিজের কানে কি শুনছি? তুমি নাকি আমার মা বোনের সেবা করছো না? আর বিদেশে যখন আমি ছিলাম তুমি তো ভিডিও কলে খুব আদিক্ষেতা দেখাইতে, তাদের খুব সেবা যত্ন করে, এটা তুমি আমাকে বুঝাইতে। আর এই যে রাত 12টা বেজে গেছে, এখন পর্যন্ত মা কিছু খাইনি। তুমি আসতে না আসতে তোমার কান পড়া দেওয়া শুরু করে দিছে। দেখলি বাবা, দেখলি তোর সামনে তোর বউ আমার সঙ্গে কি ব্যবহার করে, আর তুই তো ছিলি না। কি করছে তা আমি বুঝাই বলতে পারবো না তোকে। শুধুমাত্র তোর ভালোর জন্য আমি এই সব ব্যথা বেদনা সহ্য করতেছি। কি অভিনয় রে ভাই রে ভাই! আপনি যে অভিনয় করেন সিনেমার দুলারির থেকেও তো ভয়ঙ্কর। আপনি আমার উপর অত্যাচার করেন, নির্যাতন করেন, অথচ আপনি এখন বলতেছেন কি আমি উল্টো আপনাদের উপর অত্যাচার করি? তোর সাহস তো কম না, তুমি আমার মাকে সিনেমার দুলারির সাথে তুলনা দিচ্ছ। তুমি জানো আমার মা আমার জান। আমার মা যেভাবে বলবে সেটাই সত্যি, পানির মতো সত্যি। শোনো, নেক্সট টাইমে যদি আমি দেখি তুমি কোনোভাবে আমার মায়ের সাথে উচ্চবাচ্য করে কথা বলেছো, তাহলে আমি কিন্তু তোমাকে এই বাড়িতে রাখবো না। ভুলে যাও না, আমি তোমাকে বস্তি থেকে এই প্রাসাদে নিয়ে এসেছি। আবার তোমাকে এই প্রাসাদ থেকে বস্তিতে ফেলে আসতেও একবারও আমি ভাববো না। আরে ভাইয়া কি শুরু করলেন? বিদেশ থেকে আসছেন, আপনারা দেখেই মনে হচ্ছে যে আপনার শরীরটা ক্লান্ত। আসছেন, রেস্ট করেন, যান গিয়ে ফ্রেশ হন। তা না করে ঝগড়াঝাড়ি শুরু করে দিচ্ছেন। আমরা খাইতে খাইতেও বাকি কথা বলতে পারবো। যান ভাই, ফ্রেশ হয়ে আসেন। ভাইজান, আমার জন্য আইফোনটা নিয়ে আসছেন? মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা এত জার্নি করে বিদেশ থেকে আসছে, কোথায় একটু রেস্ট নিবে, তারপরে কত সময় তো আছে বলার মতো। এখনই বলতে হবে নাকি? হ্যাঁ আহা মা, তুমি কি করছো? ওকে মারছো কেন? ও ছোট মানুষ, ও তো বোঝে না, বলে ফেলছে। বল, তোর জন্য আমি আইফোন আনছি, আর তোর স্বামীর জন্য আনছি, আসিফের জন্য আনছি, আর মায়ের জন্য অনেক কিছু আনছি। আমি অনেক টায়ার্ড তো, যাই একটু ফ্রেশ হই, তারপর তোদের সবার জিনিসপত্র বুঝিয়ে দেবো, ঠিক আছে? যা বাবা যা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর। আমার ছেলেটা অনেক জার্নি করে আসছে, ওকে ভালো মন্দ একটু খাওয়াও। মা, ব্যথা পেয়েছো? তোকে যে আমি মেরেছি তার জন্য তুই রাগ করিস না। ওইটা করেছি ওই কুলুর বলদটাকে খুশি করার জন্য, বুঝিস না? ওটা কামলো সোনার ডিম পাড়া হাঁস, ডিম পারবে আর খাবো, কি মজা না? একটা কথা বলার ছিল। এই কথা বলো।
তুমি লিয়ার জামাইরে যে আইফোন কিনে দিল, তুমি নগদ 6 মাস আগেও আইফোন কিনে দিছিলা। এখন শুধু শুধু টাকা খরচ করার কোনো দরকার ছিল? আগেরটাই তো চালাইতেছিল। তোমার কি জ্বলতেছে? তোমারে আমি দেইনি, তোমার আমি গহনা দেইনি, শাড়ি দেইনি, তাহলে আমার মা বোনরে যদি আমি কিছু দেই তাহলে তোমার জলে কেন বলো তো? তুমি আমারে ভুল বুঝতেছো। আসলে আমি তোমায় বলতে চাইতেছি, অযথা টাকা খরচ করার কি দরকার বলো? আর তোমার বোনের জামাই তো সারা বছর এই বাড়িতেই বসে থাকে, কাজকর্মও করে না, টাকাও ইনকাম করে না, শুধু খায় আর ঘুমায়। এগুলো কি তোমার বলা উচিত না বলো? এই সংসারের দায়িত্ব তো তোমার কাঁধের উপর, যদি অভাব আসে তখন তো তোমারই দেখতে হইব। এই তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, বুঝছো? শোনো, আমার বোন জামাই এখানে থাকবে না কোন জায়গায় থাকবে সেটা আমি বুঝবো, ঠিক আছে? আর আমার টাকা, আমার বাড়ি, এই টাকা তো তোমার না, ঠিক না? আমি যেমনে খুশি এমনে করবো। তুমি যদি এ নিয়ে একটা কথা বলো না তাহলে কিন্তু তোমার খবর আছে। আসলে মায়ের কথাই সত্যি, তুমি আমার মা বোনের ভালো দেখতে পারো না। তোমার পরিবারের মানুষ তোমার এমনভাবে ব্রেন ওয়াশ করছে, এখন তোমার চোখে ভুলটাও পড়তেছে না। আমি কিন্তু তোমারে কখনো বলি নাই তুমি তোমার মা ভাই বোন ওদেরকে খরচ দিও না। আমি শুধু এটাই বলছি, তুমি অযথা টাকা খরচ করো না। আর তোমার বোনের জামাই সারা বছর এই বাড়িতে থাকে, বসে বসে খাইতেছে। আর তোমার ভাই, ও কিন্তু বড় হয়েছে, চাইলে কিন্তু কাজকর্ম করতে পারে, কিন্তু করে না। আর তোমার মা কি করে? এদেরকে বসায় বসায় খাওয়াইতেছে। আমাদের ভবিষ্যতে কি হইব বলো? আমাদেরও তো ভবিষ্যৎ আছে, যখন আমাকে বাচ্চা কাচ্চা হইব তখন কি করবা বলো তোমারে? বেশি ওভার পাকনামি করতেছো, তাই না? বেশি ওভার পাকনামি করতেছো। আমি কাকে কি দেবো না দেবো সেটা আমার ব্যাপার, তুমি এটা নিয়ে কোনোদিন নাক গলাবা না, বুঝতে পারছো? আর শোনো, আমি তোমার স্পষ্ট করে বলতেছি, তুমি যদি আমার মা বোনের সাথে মিলে এই বাড়িতে থাকতে পারো তাহলে থাকবা, আর নাহলে সোজা বাড়ি থেকে বের করে দেবো। বাড়ি থেকে বের হলে কই যাবা? রাস্তায় ছাড়া কিন্তু তোমার কোনো জায়গা নেই। তুমি ভুলে যেও না, তোমাকে কিন্তু আমি এতিমখানা থেকে তুলে এনে তারপর বিয়ে করেছি, ঠিক আছে? আর এই রাজপ্রসাদে কিন্তু আমিই তোমারে আনছি। কিন্তু তুমি না আসলে একটা ছোট লোক, তোমার যে ছোট চিন্তা ভাবনা, ওই ছোট চিন্তা ভাবনা ছোটই আছে, একটু চেঞ্জ হয়। এই আমার আর তোমারে দেখতে ভালো লাগতেছে না, তুমি আমার চোখের সামনে থেকে যাও তো, যাও বলতেছি। আজকে আমার কথাগুলো তোমার কাছে অনেক খারাপ লাগছে, তাই না? বুঝবা, একদিন তুমি আমার কথাগুলো বুঝবা। কি বললা তুমি আমারে? আমি ছোট লোক, আমি ফকির নেই, তাই না? ঠিকই বলছো, আমি ছোট লোক, ফকির নেই। এই জন্যই না 1 টাকার মূল্য বুঝি, 1 টাকা রাখতে জানি। তোমার আমি এত করে বলতেছি, বুঝতেছো না? একটা দিন ঠিকই বুঝবা, তখন আর কোনো লাভ হইব না। সে আমার জ্ঞান দিতে। তোর এত বড় সাহস কি করে হয়? আমার ছেলে দেশে আসতে না আসতে তুই তার কাছে লাগানো শুরু করে দিছস। শোন, বেশি লাগাবি তুই পাটনাকের ছাইটা দিবি। মা, আমি আপনার নামে কোনো প্যাস লাগাইনি। ও আমার স্বামী, আমি ওর ভালোর জন্য কিছু পরামর্শ দিচ্ছি। আর আপনারা কেমন মানুষ সেটা তো আমি খুব ভালো করে জানি। আপনার শুধু আপনার স্বার্থের কথা চিন্তা করেন, অন্য কিছু না। ওরে ওরে, মুখে কই ফুটে গেছে? জামাই দেশে আসতে না আসতে সব কথা লাগানো শুরু করে দিছস। শোন, বেশি হওয়ার চেষ্টা করবি না, পাটনা একটা ফলাই দেব। আপনারা মেঘের সহজ সরল পাইয়া ওর সাথে যে ব্যবহার করতেছেন, এই জবাব কিন্তু একদিন আল্লাহর কাছে দিতে হইব। মেঘ আপনাদের জন্য আপনার ছেলে মেয়েরে বসায় বসায় খাওয়াইতেছে, এই পুরো সংসারটা নিজের কাঁধে তুলে নিছে। কোনোদিনও কিন্তু আপনাদের কাছে কোনো কিছু বলে নেই, অথচ আপনি কেমন না হয়েছেন? হ্যাঁ, একটা বড় মেঘের ভবিষ্যতের কথা চিন্তা করছেন? করেন নাই। ওরে আলো রে, তুই আমার এত বড় কথা বললি? আমার ছেলে মেয়ে খাবার দিকেও তো নজর চলে গেছে। ও আল্লাহ, কি কপাল নিয়ে আমি পৃথিবীতে আইছি। শেষ পর্যন্ত ছেলের বউ আমার খাবার কুটা দেয়। আমি কি কপাল নিয়ে পৃথিবীতে আইছি। মা, নাটকটা একটু কম করে। আপনি অভিনয় খুব সুন্দর করতে পারেন, কিন্তু আপনার এই অভিনয় আছে না, আমি খুব সহজে ধরে ফেলাতে পারি। আপনি তো মেঘের পেটে ধরেন নাই, এই জন্য মেঘের সাথে এমন আচরণ করতে পারতেছেন। মেঘের টাকা দিয়ে আপনি আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দিচ্ছেন, মেঘের পুরো নিঃস্ব বানায় ফেলাইছেন। কথাই আছে না, সৎ কখনো আপন হয় না, সৎ মাও কোনোদিন আপন হইতে পারে না।
পরই থাকি। আফসোস লাগে এটাই যে মেঘ আপনারা বুঝতে পারো না। টিলিয়া, ও আমার মুখের উপরে কেমন জবাব দিয়ে গেল? আজকে মেঘ বাসায় আসো, এর যদি একটা বিহিত না করে, ওরও যদি শাস্তি না দেয়, তাহলে এই বাড়ির আমি একদম পানিও স্পর্শ করবো না। বাবা, তুই আইসস? আমি তোর জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা না চলে যাইতেছি। মা, আমি বুঝলাম না, তোমরা এই ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাইতেছি বাবা জানি না। তোর বউ উঠতে বইতে কয় আমি তো সৎ মা, ওরা তো সৎ ভাই বোন, আমরা তো আপন মানুষ না তোর কেউ, তাই আমরা চলে যাইতেছি। মা, তুমি এটা কি বলতেছো মা? আমি তো সব সময় তোমাকে আমার আপন মাই মনে করি। আর এই যে আমার ভাই বোন, ওরা সৎ ভাই বোন হতে যাবে কেন? ওরা তো আমার আপন ভাই বোন। মা, তুমি আমাকে জন্ম না দিতে পারো, কিন্তু তুমি আমার কাছে অনেক কিছু মা। তুমি আমার আপন মা। তুমি না ভাবলে কি হবে? তোমার বউ তো ঠিকই ভাবে, উঠতে বসতে খালি খাওয়ানোর খোটা দেয়। ভাইয়া শুধু তাই না, ওই ভাবি নাকি লিয়ারে বলছে যে আমি নাকি ঘর জামাই, আমি নাকি আপনাদের বাসার মধ্যেই খাই ঘুমাই। আপনি একটা কথা বলেন তো ভাই, আমি একটা পুরুষ মানুষ, এমনি কইরা যদি একটা পুরুষ মানুষের উঠতে বইতে খোটা দেয় তাহলে কেমন লাগে বলেন তো? শুধু মা বলছে দেখা আমি এই বাসার মধ্যে পড়ে আছি, নতুবা কি আমি কোনো ফকিন্নির ছেলে নাকি যে আমি এই বাসার মধ্যে খাওয়ার লেগে থাকার লেগে পড়ে থাকবো? ভাবির এই কথা কিন্তু আমি অনেক মাইন্ড করছি। আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। বাবা, ছেলের কাছে ছেলের বউয়ের নামে বদনাম করা, এটা আমি একদমই পছন্দ করি না। কিন্তু আজকে তোর কাছে না বলে আমি পারতেছি না। তুই ভালোবাসা তোর দুইটা ভাই বোনরে মোবাইল দিছস, একটা জিনিস দিতেই পারস। তোর বউ উঠতে বইতে সেই কথা কয়, সেই খুঁটা দেয়। এইসব সহ্য করে কত আর আমি এই বাড়িতে থাকবো? আমি থাকবো না, ভাবছি আমি চলে যাবো গা। না মা, তোমরা কোথাও যাবে না, তোমরা এই বাড়িতেই থাকবা। যদি যাইতেই হয় তাহলে ওই কালনাগিনী যাবে, তানহা যাবে। তানা, তানা, এই তানা। হ্যাঁ বলো। এই, তুমি নাকি আমার মা বোনকে খোটা দিয়েছো। আমি একদিন তোমাকে বলেছি না, আমার মা ভাই বোনকে আমি কি দেই না দেই সেটা নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। তুমি নাকি তাদেরকে খোটা দিয়েছো, তুমি নাকি বলেছো যে তারা আমার সৎ ভাই বোন। হ্যাঁ, তুমি নাকি তাদেরকে খাবারে খোটা দিয়েছো। কেন দিয়েছো? আমি কাউকে কোনো খাবারের খোটা দেইনি। মা রান্নাঘরে এসে আমার চুল ধরে আমার গায়ে হাত দিচ্ছে, আমাকে অনেক আজে বাজে কথা বলছে। এই জন্যতে মাকে কিছু কথা শোনাইছি। আর তাছাড়া আমি তো ভুল কিছু বলিনি। এরা সবসময় তোমার কাছ থেকে টাকা এইটা সেটা নেওয়ার ধান্দায় থাকে। কখনো কি তোমার ভালো চাইছে? চাই নাই। আর এরা যদি তোমার আপন মা ভাই বোন হতো তাহলে কখনোই এমনটা করতে পারতো না। একটা কথা বললে তোর খবর আছে। এটা হচ্ছে আমার আপন মা, আর এগুলো আমার সৎ ভাই বোন না, এগুলো আমার আপন ভাই বোন। বুঝতে পারছিস? আমার মা হল আমার কলিজার টুকরা। এদেরকে নিয়ে যদি তুই কোনো ধরনের কথা বলিস, তোর কিন্তু খবর আছে। আমি এদেরকে কি দেই না দেই, কি খাওয়াই না খাওয়াই, সেটা আমার ব্যাপার। তুই বলার কে? আমি কামাই করি, আমি দেবো। তোর দরকার আছে? শোন, আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই যদি আমার মা ভাই বোন নিয়ে একটা কথা বলিস না, একদম ঘর ধাক্কা দিয়ে তোকে বের করে দেবো। মাইন্ড ইট। বলেছিলাম না আমার ছেলে আসলে তোর দাঁত উপরে পেঙ্গা দিব। আরাম যাবি। কিরে ভাই, কি হয়েছে তোর? শুনলাম তুই নাকি দুপুরে খাওয়া দাওয়া করিসনি। কি সমস্যা বলতো? আমি আমার বন্ধুদেরকে বলেছি তুমি বিদেশ থেকে আসলে আমাকে বাইক কিনে দেবে। তুমি আসার পর আমি মাকে বললাম, মা আমাকে ধমক দিয়ে বললো তোমাকে এসব বাইক টেকের কথা না বলতে। ও, তোর বাইক লাগবে, এই ব্যাপার? তো এটা আমাকে আগে বলবি না? তুই তো জানিসই আমি বিদেশ থেকে আসছি, সবার সাথে কথাবার্তা বলতে হয়, দেখা করতে হয়, একটু ব্যস্ত ছিলাম। আমাকে বললেই তো হতো। আচ্ছা যাই হোক, তোর বাইকের দাম কত? মাত্র 2.5 লাখ টাকা। এত দাম? 2.5 লক্ষ টাকা? হ্যাঁ, তুমি বাবিকে কয়েক ভরি স্বর্ণের গহনা কিনে দিছো, আবার মোবাইলও কিনে দিছো। আমি তো তোমার ভাই, আমার জন্য মাত্র 2.5 লাখ টাকা দিতে পারবে না? ও বুঝছি,
আমি তো তোমার চুপ! আর একটা কথা বলবি না। এই শব্দটা আমি তোকে উচ্চারণ করতে না করছি না, কোনোদিন আমার সামনে এই শব্দ উচ্চারণ করবি না। আচ্ছা শোন, আমি কালকে নিজে গিয়ে তোকে বাইক কিনে দেব। এখন খুশি মনে চল, দুই ভাই একসাথে খাবো। চল চল। বউ স্বাস্থ্য তুমি না দিন দিন অনেক সুন্দর হয়ে যাইতেছো, বুঝছো? তোমার যতই দেখি আমি না একদম প্রেমে ঘুরে যাই, নতুন করে মুগ্ধ হয়ে যাই। তুমি এসব বাদ দাও, তোমার মেন পয়েন্টটা বলো। কি একটা বেরো শিক্ষা গিয়ে করছি, মানে বলতেছিলাম কি যে তোমার ভাই বিদেশ থেকে দেখো কারি কারি টাকা কামাইছে, এদিক থেকে আমি একটা বেকার মানুষ, আমি তোমার এখানে বসে খাওয়া দাওয়া করি থাকি, আমার নিজের লজ্জা শরম লাগে। পুরুষ মানুষ সামনে ঘরে বসে থাকতে পারে বলো? তুমি একটু তোমার ভাইরে বইলা যদি কিছু ব্যবসার জন্য টাকা ম্যানেজ করতে পারো, তাইলে কিন্তু আমি আবার নতুন করে ব্যবসাটা দাঁড়া করাইতে পারি। পুরুষ মানুষ তো ঘরে বসে থাকতে ভালো লাগে না, বুঝাই তো। ব্যবসার জন্য মনে তোমাকে ভাইজান কোনোদিন টাকা দেয় না, তাই না? গত 4 মাস আগে যে 1 লাখ টাকা দিছে, 1 লাখ টাকা দিয়ে কি করছো? জুয়া খেলে আসছো। ভাইজান জানে দোকান আছে, কিন্তু দোকানের কোনো অস্তিত্ব নাই। আমার মান সম্মান ডুবাইও নাই ভাবে। আচ্ছা শোনো না, মানে অতীতে যা হয়েছে সেটা তো পাস, আর কথাই আছে পাস্ট ইজ পাস্ট, বুঝছো? আমরা ফিউচার নিয়ে চিন্তা করি। এই দেখ, এই অতীতে একটা ভুল না হয়ে করে রেখেছি, তাই বলি কি সংশোধন করতে হবে না এটা বলো? মনে করো কি যে আজকে আমরা 2 জন আছি, যদি মনে করো আল্লাহ আমাদের রিজিকে রাখে, তাহলে কিন্তু এই 2 জন থেকে 3 জন হবে, 4 জন হবে, 5 জন হবে, তাই না? ভবিষ্যতে তখন কি এই খরচে চলবে বলো? নাকি তখন আমি বলতে পারবো ও বাচ্চা কাচ্চা হওয়ার পরে যে ভাইয়া আমাকে একটু ওই বাচ্চার দুধের ডিব্বার টাকা দেন, বাচ্চারে ওই স্কুলের বেতনের টাকা দেন, এগুলো তো আমি বলতে পারবো না। আমি মানে ঘর জামাই হইলো, জামাই তো মানে পুরুষ মানুষ তো, তাই না? তুমি ঠিক বলছো, তোমার একটা কিছু করা দরকার, কিন্তু আমি ভাইজানের কাছ থেকে টাকা নিয়ে তোমারে দিতে পারবো না। কেন? তুমি তো কেবল এই লাইনে আসছিলেন। কারণ আপনাকে আমার ভয় লাগে। আপনি আবার কি করবেন জানেন? ওই টাকাগুলো জুয়ায় খেলবেন, সেটা আমি ভালো করে জানি। আরে কি জুয়া শুরু করছো তখন থেকে? এটা কোনো সভ্য শব্দ নাকি বলো তো? যে একটা খেলার মধ্যে কিছু টাকা আমি বেটিং করেছিলাম, হেরে গেছি, এটাকে হচ্ছে জুয়া বলে নাকি জানি না। আচ্ছা যাই হোক, এবার আমি ওটা করবো না। এই যে আমি তোমার গাছ হয়ে কথা দিতেছি, এইবার আমি মনোযোগ দিয়ে ব্যবসা করব, একদম দেখবা কি যে এক নাগারে এই ব্যবসা করে আমি ব্যবসাটা দাঁড় করাইতেছি। তুমি খালি একটু ভাইয়ের কাছ থেকে টাকা ম্যানেজ করো, আর টাকা ম্যানেজ করার সময় ভুলো কিন্তু বইলো না যে আমার কোনো দোকানপাট নেই, তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ ভাই তো জানে আমার দোকান আছে। ভাইয়ারে কি বলা যায়? হ্যাঁ, তুমি ভাইয়াকে বলবো কি যে আমার ওই দোকানের জন্য কিছু মালপত্র কেনা লাগবে, 1 লাখ টাকা গুলিই চলবে, একটু ম্যানেজ করে দাও, তুমি অনেক লক্ষ্মী। জানি। ভাইজান যদি সত্যি কথা জানে যে দোকান নাই, দোকানের টাকাগুলো জুয়ায় খেলা হয়, তাহলে আমার মান সম্মান থাকবে? হ্যাঁ, বুঝতে তো পারছি। একটু দেখো না, একটু ম্যানেজ করা যায় কিনা। তুমি তো চাইলেই সবকিছু পারো, আমার বিশ্বাস আছে যে তুমি একটা পাক্কা শয়তান, পাক্কা ফেরেশতা। ফেরেশতা তুমি। দাঁড়াও, পাক্কা শয়তান না, টাকা একটা কানা করি বাবা না, যা। আরে আমি বললাম তো যে তুমি ম্যানেজ করো, এবার আমি কোনো ওসব খেলা টেলা খেলবো না, তুমি একটু ম্যানেজ করে দাও গো, তুমি লক্ষ্মী না। দেখা দেখি সময় নেই, যা করবে এখন তোমার করতে হবে, আমি কিছু করতে পারবো না। যা করো নিজে করো, আমি আর ভাইজানের কাছে ভিক্ষা চাইতে পারবো না বারবার। মা আসেন একটু। আরে বাবা কি বলবা বলো না। মা, রুমের মধ্যে যদি কেউ শুনে ফেলে এই জন্য এখানে আনলাম। ঠিক আছে বলো। মা, আমি তো ঘর জামাই, আমারে কেউ মূল্যায়ন করে না মা। আমার মনে হয় কি এই বাড়ির মধ্যে একমাত্র আপনি আমারে ভালোবাসেন মা। আপনি তো জানেন আমি অনেকদিন ধরে একটা ব্যবসা করতে চাইতেছিলাম, কিন্তু কি করব, বেকার মানুষ, টাকা পয়সা নাই। মা, ভাইয়া তো বিদেশ থেকে আসছে,
আপনি একটু বলেন না ভাইয়ারে যেন আমার ব্যবসার জন্য কিছু টাকা দেয়। দেখেন আমি যদি ব্যবসাটা করি টাকা কোথায় দিব? টাকা নিয়ে কি আমি কবরে যাব? টাকা কিন্তু আমি আপনাদেরকেই দিব। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি মেঘের সাথে আলাপ করে তোমাকে জানাবো। আর মা, আমি না আপনার মেয়েরেও বলছিলাম বুঝছেন টাকার কথা, সে আমার দিক থেকে মুখ ফিরে নিছে। কিন্তু মা আমি জানি এই বাড়ির মধ্যে সবাই মুখ ফিরে নিল না, আপনি একমাত্র মানুষ যে আমাকে অনেক ভালোবাসেন মা। বাবা তুমি কোনো চিন্তা করো না, তো বললাম। শোনো, আমিও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার ছেলেরাও তোমার মতো এত ভালোবাসে। আমি তোমার জন্য আপ্রাণ চেষ্টা করি, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা মা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। বাবা মেঘ, একটা কথা বলি, তুই কিভাবে নিবি কথাটা বুঝতে পারছি না। মা, তুমি হলে আমার মা, তুমি এত হেজিটেশন ফিল করতেছো কেন? কি বলবা বলে ফেলো। বাবা, জারিফের দোকানে কিছু মাল উঠাইতে পারলে খুব বেচা কিনা ভালো হইত, আর দোকানটা একদম খালি হয়ে গেছে। হ্যাঁ জারিফ, তুমি একটা কাজ করো, তুমি দোকান ভরে মাল উঠে ফেলো, আর শোনো ব্যবসাটা কিন্তু ঠিকঠাকভাবে করবা, বুঝছো? বাবা, বললে তার মালপত্র হয়ে যায় না, অনেক টাকার ব্যাপার। তাছাড়া দোকানটা তো ডেকোরেশন করতে হবে নাকি, আর দোকান যদি সুন্দর হয় তখন কাস্টমারও অনেক পাওয়া যায়। তাই আমি বলতেছিলাম তুই যদি জারিফে কিছু টাকা দিতি তাহলে দোকানটাও সুন্দর করে মালপত্র দিয়ে ভরে নিতে পারত। মা, আসলে বিদেশ থেকে বাংলাদেশে আসছি, সবার জন্যই তো কত কিছু নিয়ে আসছি, তাই না? আর তার মধ্যে ওই যে আসিফরে বাইকও কিনে দিছি, এত টাকা দিয়ে বাইক কিনে দিছি, আমার কাছে আসলে এখন তেমন টাকা পয়সা নাই, পকেট বলতে পারো একদম ফাঁকা। হ্যাঁ, আমার জামাইয়ের বেলা তো তোমাকে হাতে কিছু থাকে না। এইদিকে ভাবিরে বড়ি বড়ি স্বর্ণ দিছো, অ্যাকাউন্টে লাখ লাখ টাকা। আর আমার জামাই কি বেশি কিছু চাইছে? ব্যবসা করার জন্য মাত্র 2 লাখ টাকা দিয়েছে। দিছো কত? মাত্র 1 লাখ টাকা। তাও তারা অনেক অপমান করছো, অনেক কথা শোনাইছো। অন্যদিকে যে আসিফ ভাইয়া 1.5 লাখ টাকা দিয়ে তারা বাইক কিনে দিছে। বাহ, আমার জামাইয়ের বেলায় তোমাকে হাতে কিছু থাকে না, খালি হাত হইয়া যাক, তাই না? হ্যাঁ থাকলিয়া এসব কথা বইলে আর কি হবে। অবশ্য আল্লাহ আমার অনেক পছন্দ করে, এই জন্যই মনে হয় আমার জীবনটা এত কষ্ট। যারে আসলে আল্লাহ খুব বেশি পছন্দ করে তারই কষ্ট দেয়। সবার এই বাসায় মূল্যায়ন থাকলেও আমার কোনো মূল্যায়ন করা হয় না। দেখলিয়া, আমার বাইক নিয়ে কোনো কথা বলবি না। ভাই তোকে স্বর্ণের গহনা কিনে দিছে, তোর হাজবেন্ডকে ব্যবসার জন্য 1 লাখ টাকা দিছে, তখন তো আমি কাউকে কিছু বলি নাই। আমার জামাইরে টাকা দিছে ভাইয়া, তা নিয়ে তুই ফুটা দিস কেন? মা, তুমি কিছু বলবা আসিফরে? এই তোরা চুপ করবি, হ্যাঁ? এত কথা বলতিস। আচ্ছা ঠিক আছে, আমি ওর ব্যবসার জন্য টাকা দেব। জানি 1 লাখ টাকা দিলে হবে? 1 লাখেও হয় না, 2 লাখ হলে ভালো হইতো। তবুও ভাই ঠেকা কাম তো, ঠেকা কাম চলে ভাই, 1 লাখ দিলে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, কালকে আমার সাথে ব্যাংকে চলো, আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিয়ে দেবো। কি বলতেছো তুমি? তুমি বিদেশ থেকে যে কয় টাকা নিয়ে আসছিলা সবই তো শেষ হয়ে গেছে, এখন আছে শুধুমাত্র 1 লাখ টাকা। সেই টাকাও যদি ওকে দিয়ে দাও তাহলে তো আমাদের হাত একদম ফাঁকা হয়ে যাবে। বিপদে পড়লে তখন কার কাছে যাবে? শোনো, জারিফের টাকাটা দরকার, আর ও একটা বিপদে পড়েছে, দোকানে মাল উঠাবে। শোনো, আমার যখন বিপদ হবে আমার পরিবার আমার সাথে থাকবে। আমি যেমন পরিবারের বিপদে পরিবারের পাশে আছি, এটা নিয়ে তোমার কথা বলতে হবে না। ভাই, এটা কোনো কথা বলেন? ওই টাকাগুলোর জন্য এতদিন ওয়েট করতেছিলাম, হাত একদম খালি, বাংলাদেশে যে টাকা পয়সা শেষ করে ফেলছি, একদম পথে বসে গেলাম ভাই, কিচ্ছু ভাল লাগতেছে না। আরে ভাই এমনই হয় আসলে, আমার মতো প্রবাসী গো, ওরা 2 টাকার দামও দেয় না। যাই হোক ভাই, যেটা বললাম সেটা মাথায় রেখো, দেখো কোনোভাবে টাকা ম্যানেজ করে যদি চলে আসতে পারো, আসলেও তোমার জন্যই ভালো। রাখি ভাই, কাজ আছে।
কি হয়েছে? সকাল থেকে দেখতেছি কাদের সাথে যেন ফোনে কথা বলতেছো। কোনো সমস্যা হয়েছে? কিছুই হয় না, তুমি যাও, তোমার কাজ করো গিয়ে। জানো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? স্বামীর বিপদে আপদে একমাত্র স্ত্রী পাশে থাকে, সেজন্য। কি হয়েছে বলো? না আসলে ওই যে বিদেশে যে কোম্পানিতে আমি কাজ করতাম, ওইখানে আমার প্রায় 10 লাখ টাকা জমা হয়ে আছে। ওই মানে কাজ করতাম তো, তারা বলতো যে মাসে অর্ধেক বেতন দিবে, আর যে অর্ধেক টাকা ওইটা একসাথে দিবে। তো এরকম করে করে 10 লাখ টাকা জমা হয়েছে। হঠাৎ করেই তারা বললো যে 1 মাসের ছুটিতে বাড়িতে যাইতে। আমার মতো অনেকেই বাড়িতে চলে আসছে। গতকালই 1 মাস পূর্ণ হয়েছে। কিন্তু ওই যে বিদেশে যে ভাই ব্রাদার ফোন দিছে, ওরা বলল যে কোম্পানির মালিক নাকি পালাইছে। আমার এতগুলো টাকা আমি কি করবো বুঝতেছি না, হাতে টাকা পয়সাও নাই। কি বলো, মালিক পলাইছে? তাহলে এতগুলো টাকা? আসলে যদি বিদেশে যে কোনো রকম ধর্মঘট করতে পারি, তাহলে হয়তো বা টাকাগুলো ব্যাক আসবে। হুদাই হুদাই তো আর বিদেশ যাওয়া যায় না, আর 7 দিনের মধ্যে বিদেশ যাইতেই হবে। এতগুলো টাকা আমার রক্ত পানি করা টাকা, আমি কিভাবে কি করবো বুঝতেছি না। ওইদিকে ওনারা নাকি আমার চাকরি ঠিক করে রাখছে। আমি যদি 7 দিনের মধ্যে না যাইতে পারি, তাহলে চাকরিও হারাবো, আমার টাকা টুকা কিচ্ছু তুলতে পারবো না। কত টাকা লাগবে বিদেশ যেতে? এই 5 লাখ টাকার মতন। আরে আমি এত চিন্তা করতেছি কেন? আমার মা ভাই বোন আছে না? আরে মাকে বললেই তো ব্যাংক থেকে উঠে আমাকে টাকা দিয়ে দেবে। ধর হুদাই আমি চিন্তা করতেছি। তোমার কি মনে হয় তোমার মা ভাই বোন ওরা তোমাকে টাকা দিবে? আবার আবার তুমি আমার মা ভাই বোন নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো। তুমি আমার মা ভাই বোনকে কি সহ্য করতে পারো না? শোনো, আমার মা ভাই বোনের জন্য আমি যা করেছি তার প্রতিদান তো তারা দিবে। তুমি এটা বুঝবে না, তুমি হয়তো প্রতিদান দিবে না, কারণ তুমি পরের ঘরের মাইয়া। আমার মা ভাই বোন ঠিকই বিপদের সময় আমার পাশে দাঁড়াইবে। দাঁড়াও, এখন আমি যাচ্ছি মায়ের কাছ থেকে টাকা নিয়ে, তারপর তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওয়াচ। মা, তোমার সাথে একটু কথা ছিল। বল। হ্যাঁ বস। বাবা, ঘটনা হচ্ছে তোর তো 5 লাখ টাকা দরকার না, কিন্তু আমার ব্যাংকে তো 3 লাখ টাকা আছে, তাহলে আর 2 লাখ টাকা কোত্থেকে ম্যানেজ করবি? মা, আমি বলি কি, আমার ব্যবসা তো এখন আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আর ওই মালপত্র বিক্রি করে আমার 1 লাখ টাকার মতো সঞ্চয়ও হয়েছে। ভাইয়ার যেহেতু এখন বিপদ, আমি আমার 1 লাখ টাকাটা বরং ভাইয়াকেই দিয়ে দিই। এমনিতেও তো আমার এখন টাকা লাগতেছে না। এমন এই হলো 4 লাখ টাকা, বাকি 1 লাখ টাকা? তাহলে ভাই আমি আমার বাইকটা বিক্রি করে দিব, তাহলে আরো 1 লাখ টাকা হয়ে যাবে। ভাই, তুই তো স্বপ্নের ব্যাগটা আমার বিপদের সময় বিক্রি করে দিবি? না না ভাই, তোর স্বপ্নের ব্যাগটা তুই বিক্রি করিস না। কি বলো ভাইয়া, তোমার সমস্যার থেকে আমার বাইক বড় হয়ে গেল, আর তুমি সমস্যায় থাকবা আমি বাইক নিয়ে ঘুরবো? এটা হতে পারে না। আর সমস্যা কোথায়? তুমি বিদেশ গিয়ে আবার আমাকে একটা বাইক কিনে দিও। ভাইয়া আরো টাকা লাগবে। এক কাজ করো, আমার কিছু গহনা আছে, ওগুলো তুমি বিক্রি করো, 1 লাখ টাকার মতো হয়ে যাবে। ওগুলো দিয়ে বিদেশ চলে যেও। আর তাছাড়া বিদেশে গিয়ে বাসা ভাড়া আরো কত কিছু লাগবে, ওগুলো দিয়ে হয়ে যাবে। আমার বিপদের সময় তোমরা এমন ঝাঁপায় পড়বে আমি ভাবতেও পারি না। কি বলছিস বাবা? আমরা একটা পরিবার না? আর পরিবারের বিপদে তো পরিবারই পাশে থাকে নাকি? ছি, পারিস না বাবা। আমরা সবাই তোর পাশে আছি। কি রে বাবা, কিছু বলবি? মা, তোমার সাথে আমার একটা কথা ছিল। বল। আসলে হয়েছে কি মা, ওই বিদেশে একটু সমস্যা হয়েছে। মানে আমি যেখানে কাজ করতাম, ওরা মাসে আমাকে অর্ধেক স্যালারি দিত, আর অর্ধেক বলছে একসাথে দিবে।
তো এরকম করতে করতে 10 লাখ টাকা জমা হয়েছে। হঠাৎ করে ওখান থেকে কল আইছে আমার যেভাবে হোক বিদেশে যাইতে হবে। আমি যদি এখন যাইতে না পারি তাহলে ওই টাকাগুলো আর জীবনে তুলতে পারবো না মা। হ বাবা, তুই তাড়াতাড়ি বিদেশে যা। এই পৃথিবীতে টাকার চেয়ে মিষ্টি কিছু নাই। বিদেশে গেলে টাকা কামাইতে পারবি। এই দেশে কি আছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ মা, বিদেশ তো যাব, কিন্তু বোঝই তো বাংলাদেশে আসার পরে সবার জন্য কেনাকাটা করছি, টাকা পয়সা দিছি, এখন আমার হাত একদম খালি। আমার টিকিট কেনার মতো টাকাও নাই। আচ্ছা মা, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের 5 লাখ টাকা তুলে দিবা? 5 লাখ টাকা লাগবে। আমি টাকা দিব? আমি কোত্থেকে টাকা দিব? আমার কাছে টাকা আছে নাকি? বিশ্বাস কর, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। মা, তাহলে তুমি একটা কাজ করো, কারো কাছ থেকে ধার করে ম্যানেজ করে দাও না, আমি দিয়ে দেবো আবার। তোর কি মাথা খারাপ হয়েছে? পাগলের মতো কথা কস। আমি কোত্থেকে টাকাই না দিব? তাছাড়া আমি বয়স্ক মানুষ, আমি কি কামাই করি যে আমি মাইসকে যা টাকা আনলে সুদ করুন? আমার একটু টাকা টোকা দিব না। এখন আমি একটু চেষ্টা করলে ভালো হয়। বাবা রে, তোরে আমি হাত জোর করে বলতেছি, আমি কোনোখান থেকে টাকা ম্যানেজ করতে পারবো না। তোকে বিদেশে যাইতে হবে এবং তোর টাকা নিজে জোগাড় করে। মা, একটু যদি চেষ্টা করতে ভালো হইতো কিন্তু। দেখ বাবা, আমি ভালোভাবে তোকে বললাম আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুই বিশ্বাস করতেছিস না। যখন আমি রাগ করবো তখন কবি আম্মা আমার উপর রাগ করছে। আমি আবারও বলতেছি, আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখতেছি কিভাবে ম্যানেজ করা যায়। আইসে টাকার লিগে, টাকাকে মুড়ি মুড়া, হ্যাঁ চাইলেই দিয়া দিলাম। আমার কাছে টাকা আছে তো, আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু তোরে আমি দিব না। কে লিগে দিব? হ্যাঁ, তুই কামাই খাই আমারে দিবি? সাহস কত বড়! আমার কাছে টাকার লিগে আইছি, টাকাটা খাওয়াইয়া দিব। যা দিয়া আইসে, আমার সময়টা নষ্ট করে দিল। কি সুন্দর একটা নাটক দেখতেছিলাম আমি। কি হয়েছে, এরকম বসে আছো কেন? না, আমি নাচবো। একটু আগে দেখছি তোমার ভাইয়ে মার রুমে গেছে। মার রুমে গেছে কি জন্য জানো? টাকা চাইতে। এরপরে মা তো নিশ্চয়ই টাকা দিবে না, তোমার মারে আমি ভালো মতো চিনি। আসবে হইলো আমার রুমে টাকা চাইতে। আমি একটা সোজা সাপটা কথা বলে দিই, টাকার জন্য যেন তোমার ভাই আমার সামনে এসে জ্ঞান জ্ঞান না করে বলে দিই। ভাই একটু বিপদে পড়ছে, তুমি না তাকে সাহায্য করবা, তুমি এইগুলো বলতেছো? আর তুমি ভুইলা যাও না, তোমার যে এই অবস্থান সেটা আমার ভাইয়ের অবদান। উদ্ধার করে ফেলছে আমাকে, উদ্ধার করে ফেলছে, মহাভারতকে অশুদ্ধ করে ফেলছে। শোনো, ধার দিছে ঠিক আছে, আমার যখন ভালো সময় আসবে আমি ওই ধারের টাকা পরিশোধ করে দেব, কিন্তু এখন এই মুহূর্তে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এইটা হইলো আমার মূল কথা। আর এর পরেও যদি তোমার ভাই আমার কাছে টাকা চাইতে আসে, আমি ডিরেক্টলি মুখ পুরো অপমান করে দেবো। এটা আমার সোজা সাপটা। বেঈমান, তোর মতো বেঈমান আমি আমার জীবনে দেখি নাই। যার মাধ্যমে তুই ব্যবসা বাণিজ্য করছস, যার মাধ্যমে পকেট গরম করছস, তারে তুই বিপদে সাহায্য করবি না? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোর মতো মানুষকে বিয়ে করা। তুই আমার বাড়িতে খাইতাছস, ঘুমাইতাছস কার টাকায়? আমার ভাইয়ের টাকায়। কথাটা তুই ভুইলা যাস না। খোটা দেওয়া শিখছস তাই না? খুব খোটা দেওয়া শিখছস, খুব খোটা দেওয়া শিখছস। হ্যাঁ, তুই না তোর জবানের লাগাম দে, নয়তো বা পা থেকে মাথা পর্যন্ত এমন অবস্থা করবো না, একদম অবস্থা খারাপ বানায় ফেলবো। মানুষ এখনো চিনস নাই, ঘর জামাই থাকি বলে কি মাথা কিনে নিস তুই? চুপ করো, চুপ করো। পাশে আমার ভাই ভাবে ঘুমাইতেছে, শুনলে তারা কি বলবে? শোনো, আমি চাই যে আমার প্রত্যেকটা কথা তারা শুনুক। বিদেশ থেকে আসছে, কই হলো পরিবারের মানুষরা আরো দিয়ে থুয়ে বেড়াবে তা না, আস্তে আস্তে হাত পাতা শুরু করছে। আমি চাই এই কথাগুলো তারা শুনুক এবং বুঝুক যে আমি চাই না তাদেরকে টাকা দিতে। তোরে যে এই কথাগুলো বলতেছি, যদি তোর ভাই আসে এর থেকে বেশি তোর ভাইরে বলবো। আর এর পরেও তুই বা তোর ভাই যদি টাকা নিয়ে আমারে বিন্দু পরিমাণ প্যারা দেস, সংসারের কপালে লাথি মাইরা তোরে ডিভোর্স দিয়ে আমি যাবো। এটা আমার শেষ কথা। বেয়াদব। কি হয়েছে ভাইয়া, তুমি তাড়াহুড়ো করে ডাকলা কেন? আমি এমনিতে এক জায়গায় যাচ্ছিলাম ফ্রেন্ডদের সাথে। ওই ভাই, হয়েছে কি, আমি একটা বিপদে পড়ে গেছি। ওই যে তো আমি তো বিদেশ থেকে চলে আসছি,
এখন ইমার্জেন্সি 7 দিনের মধ্যে আমার বিদেশ যাইতে হবে, আর আমি যদি যাইতে না পারি তাইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাব। আমি ওই জায়গায় 10 লাখ টাকার মতো পাই, ওই টাকাটা 7 দিনের মধ্যে আমি যদি না যাই তাহলে কোনোভাবেই ফেরত পাবো না। কিন্তু আমার কাছে না প্লেনের টিকিট, টাকা পয়সা কিচ্ছু নাই ভাই, আমার 5 লাখ টাকার মতো লাগে। তুই একটা কাজ কর ভাই, তুই তোর ওই বাইকটা বিক্রি করে আমারে তুই কিছু টাকা দে, আমি পরে তোরে টাকা টুকা পাঠাই দেবো আমার বিদেশ থেকে। কি বলতেছো ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? বাইক আমার কলিজা, আর এমনি তো আমি যখন এলাকা দিয়ে বাইক নিয়ে ঘুরি তখন আমার আলাদা একটা ভাইব থাকে। এখন যদি আমি তোমার জন্য বাইকটা বিক্রি করে দিই তাহলে আমাকে রাস্তায় রাস্তায় হাঁটতে হবে। অসম্ভব ভাইয়া, আমি এটা পারবো না। ভাই এটা তুই কি করলি? আমি আমার রক্ত জমানোর টাকা, কষ্টের টাকা দিয়ে আমি তোর বাইক কিনে দিছি, আমার জমানোর টাকা দিয়ে, আমার সঞ্চয়। আজকে আমি বিপদে পড়ছি, তুই তোর বাইকটা বিক্রি করে আমার টাকা দিতে পারবি না? ভাই ভাই তুই বাইকটা বিক্রি করে টাকা দে, আমি বিদেশ যাই, তোর জন্য আমি টাকা পাঠাই দেবো ভাই, তুই না করিস না। হ্যাঁ কিনে দিছো তো কি হয়েছে? তুমি আমার বড় ভাই, তুমি কিনে দিবা না? তাই বলে তো আমি আমার শখের জিনিস তোমার জন্য বিক্রি করে দিতে পারবো না। এইটুকু একটা বাইক কিনে দিছো, তার উপর আবার খোটা দিতেছো, আর তুমি বলতেছো পরবর্তীতে আমাকে বাইক কিনে দিবা। তুমি যে আমাকে বাইক কিনে দিবা এর কোনো গ্যারান্টি আছে? আর এমনিতেও তুমি আমার সৎ ভাই, আর তুমি সৎ ভাই খারাপই চাইবে আমার। ভাই ভাই তুই একটু দেখ না ভাই, আমি অনেক বিপদে আছি ভাই। চাপো তো ভাই, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। আমি জানি সবাই তোমারে ফিরাই দিচ্ছে, এটাই স্বাভাবিক। এই দুনিয়ায় নিজের কিছু না থাকলে সবাই মুখ ফিরায় নেয়, আর এই রাতে তোমারে স্বার্থের জন্য ব্যবহার করছে। আমি তোমার অনেকবার সাবধান করছিলাম, তুমি আমার কোনো কথাই শুননি। তুমি জানো তোমার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে 14 লাখ টাকা আছে। তোমার মা সেই টাকা কোথায় পাইছে? সেগুলো কিন্তু তোমারই টাকা। তোমার কাছ থেকে এক এক সময় এক এক কথা বলে টাকা নিচ্ছে, আর আজকে তুমি বিপদে পড়ছো, তোমার মা তোমার একটা টাকাও দিল না। আচ্ছা তুমি আজকেও হয়তো আমার বিশ্বাস করতেছো না, তাই না? তুমি কি ভাবতেছো আমি মিথ্যা কথা বলতেছি? আমি তোমার এক্ষুনি প্রমাণ দিতেছি, দাঁড়ো। এই দেখো তার ডিটেলস। বিশ্বাস হয়েছে এখন? আর তোমার বোনের কথা কি বলবো? তোমার বোনের কথা শুনে তুমি কি ভাবছো তোমার বোন খুব ভালো? ভালো না, তোমার বোনের আসল চেহারা আমি তোমার দেখাইতেছি, দাঁড়াও। এই দেখো, শোনো, একটু আগে দেখছি ভাইজান মার কাছে টাকা চাইছে, এখন উনি আমাদের কাছেও টাকা চাইতে আসবে। আমাদের হাতে কিন্তু অত টাকা পয়সা নেই, আর থাকলেও আমরা তারে দিতে পারবো না, বুঝছো? তাই তোমার আমি বলতেছি তুমি আমার সাথে এমন ঝগড়া নাটক করবা, একদম তারে অপমান করে ধুইয়া দেবা এক, আর আমাকে লাস্টে বারবার ডিভোর্সের কথা বলবা। যখন ভাইজান দেখবে যে তুমি আমাকে ডিভোর্স দেবা, সে টাকা তো দূরের কথা, সেই রুমেই আসবে না, তোমার কাছে কিছু চাওয়ারই সাহস পাবে না, বুঝছো? আমার না এই তোমার কথাগুলো শুনে একটা কথা বলতে খুব মন চাইতেছে। কি? আমি না বুঝছো ছোটবেলা থেকে জীবনে ইবলিশ শয়তান দেখি নাই, কিন্তু তোমার বিয়ে করার পর আমি সাক্ষাৎ ইবলিশ শয়তানের দর্শন পেয়ে গেছি। তুমি একটা পাক্কা শয়তান। আচ্ছা যাক, ঝগড়া যেহেতু মনে করো বড় করবো, ঠিক আছে, তোমার একটু কষ্ট সহ্য করতে হবে। যাক, আমি ঝগড়ার মাঝখানে পাট করে তোমার কানের মধ্যে একটা থাপড় দিব, তাইলে তোমার ভাই আরো আগে আসবে না রুমের মধ্যে। থাপড় দিবা? থাপড় দিবা ঠিক আছে, কিন্তু নাটকে আসতে দেবে, এটা কিন্তু নাটক, রিয়েল না। রিয়েলে দিলে তোমারে আমি দেবো পরে। যেই বোনটা তুমি ধুমধাম করে বিয়ে দিছো, এত টাকা খরচ কইরা, বিদেশ থেকে আইসা বোনের জন্য আইফোন নিয়ে আইসো, বোনটা আইফোন কিনা দিছো। বোনের জামাইরে অনেক টাকা দিছো, বোনের জামাইরে বিজনেস করার জন্য না টাকা দিছিল। তুমি কি জানো
তোমার বোনের জামাই কি করছে? সেই টাকা দিয়ে কোনো বিজনেস করে নাই, সেই টাকা ভাঙে ফেলছে, নিজে খরচ করছি। আর তোমার ভাইয়ের কথা যদি তোমার আমি বলি না, তুমি বিশ্বাস করবে না। সারা জীবন তো তুমি আমার অবিশ্বাসী করে গেছো। তোমার ভাইরে যে তুমি এতগুলা টাকা দিছো, তোমার ভাই বাইক কিনে ঘুরে বেড়ায় এলাকা ঘুরে ঘুরে, এলাকার আজে বাজে পোলাপানের সাথে মিশে, তাদের সাথে মিশে মাদক সেবন করে। তোমার মা কিন্তু এসব সব কথা জানে, জানার পরও মা একটা কথাও বলে নাই তারে, উল্টা তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার ভাইরে দেয়। সেই টাকা দিয়ে তোমার ভাই মাদক সেবন করে। অথচ আজকে তুমি এত বড় বিপদে পড়ছো। তোমার বোন, বোনের জামাই, মা, ভাই কেউ তোমার বিপদে পাশে নাই, কারণ তারা তোমারে কোনোদিনও আপন মনে করে নাই। জানো আমি কি ভাবছিলাম? আমি ভাবছি আমার স্বামী বিদেশ আছে, একদিন তো দেশে আসবো, তখন তার চোখে এগুলো সব ধরা পড়বো। কিন্তু না, বিদেশ থেকে আসার পর তোমার আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক বলছি, তুমি আমার কোনো কথা শোনো নাই। আমি তোমার মা, ভাই, বোনের বিরুদ্ধে না প্রতিবাদও করছিলাম, কিন্তু তারা আমার অনেকভাবে অপমান করছে, অনেক কথা শুনাইছে। আমি একমাত্র এই বাড়িতে পড়ে আছি তোমার জন্য, আমি জানি। আর যাই হোক, আমার স্বামী আমারে কোনোদিন ফালাই দিব না, কিন্তু তুমি বিদেশ থেকে এসে বারবার আমার বলছো আমি বসতে না, আমি এতিম, আমার এই বাড়ি থেকে বাড়ি করে দিতে চাইছো। বিশ্বাস করো, আমি কোনোদিনও তোমার খারাপ চাই নাই, আমি কোনোদিনও চাই নাই তুমি এত বড় বিপদে পড়ো। তুমি আমার স্বামী, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, একমাত্র তুমি আছো। আর যাই হোক, তুমি তোমার মা বোনের কথা বিশ্বাস করো না। স্বার্থ আমি কি না করছি ওর জন্য? মা ভাই বোনের জন্য ওরা যা চাইছে টাকা পয়সা সব কিছু দিছি। আমার বোনরে আমি বিয়ে দিছি, আমি বোনের স্বামীর ব্যবসা নিয়ে দিছি, বিপদের সময় সাহায্য চাইছি, সাহায্য করে না। আমার মা, আমি তারে কোনোদিন সৎ ভাবি নাই, আপন ভাবছি। আর কান্না করো না, যা হওয়ার তা হয়েছে। এই যে গয়নাগুলো নাও, এগুলা বিক্রি করে আজকে টিকিটের টাকা জমা দিব। তুমি তোমার বিয়ের গয়নাগুলো আমারে দিয়ে দিলা। গহনা দিয়ে আমি কি করবো? স্বামীর বিপদে যদি আমি পাশে না থাকতে পারি, তাহলে আমি তোমার কেমন বউ হই? আমি তোমার মনে কত কষ্ট দিয়েছি, কত কথা শুনেছি, কিন্তু আজকে বিপদের দিনে তুমি আমার পাশে এসে দাঁড়াইছো। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার আদর্শ স্বামী হয়ে তোমার পাশে থাকবো। আর কান্না করবো না, যা হওয়ার তা তো হয়েই গেছে। যাকে তুমি বিশ্বাস করছিলা তারা তোমার ঠকাইছে। যা, ভালোই হয়েছে, তুমি তারা কোনোদিন তাদেরকে বিশ্বাস করবে না, আর তারা কোনোদিন তোমার ঠকাইতেও পারবো না। এখন যাও, এগুলা বিক্রি করে টিকিটের টাকা জমা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি জাহিদ, মেঘের বন্ধু। মেঘ আজকে সকালে বিদেশ চলে গেছে, তো গতকালই বাড়ির 50% আমার কাছে বিক্রি করে গেছে। এবং বাকি 50% দিছে তানহা শ্রাবণীকে। অসম্ভব, আমার ছেলে তো এই কাজ করতে পারে না। এই যে দেখুন দলিল, সময় মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে যাবেন, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বৌমা, তুমি তো কিছু বলছো না, মেঘে এসব কি করে গেল? আমি এখন বৌমা হয়ে গেছে? আপনারা যেমন মানুষ, আপনাদের সাথে না এমনটাই হওয়ার ছিল। যেই মানুষটা আপনাদের জন্য এত কিছু করলো, সেই মানুষটার বিপদের সময় আপনারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন। বেইমানির ফলটা না এমনই হয়। বৌমা, আমি এখন কি করব? এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাব? কেন? আপনি তো ব্যাংকে টাকার পাহাড় জমাইছেন, সেই টাকা নিয়ে আরামায়েশ করে কাটাবেন।
আর যখন টাকাটা ফুরিয়ে যাবে তখন বস্তিতে গিয়ে থাকবেন। বৌমা, তুমি এই কথা বলতে পারলে? মুরব্বী আর সময় দেওয়া যাচ্ছে না, 1 মিনিটের মধ্যে বের হন, নাহলে সম্মানটাও হারাবেন। লিয়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ব্যাগটা গুছাও, তুমি এখন থেকে আমার বাসায় আমার সাথে থাকবা। মা, এখন আমরা জারিফের বাসায় চলে যাব। মা, আমরা এখন থেকে জারিফের বাসায় থাকবো? আমি বুঝলাম না, তুমি মারে বলতেছো কেন? আমি তো তোমারে যাইতে বলছি। মানে মা যাবে কি? মা কই থাকবে সেটা আমাকে জিজ্ঞেস করতেছো কেন? আমি কি আমার বাড়িটার একদম এতিমখানা বানায় ফেলছি নাকি যে যারে মন চায় তারে আমি আমার বাসার মধ্যে উঠাই নিয়ে রাখবো? শোনো, তোমারে 30 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে যদি হয় আমার সাথে চলো, আর না তোমার সুন্দর মতো ডিভোর্স লেটার তোমার হাতের মধ্যে পৌঁছে দিব, সুন্দর মতো সাইন করে দিবা, তোমার সাথে আমার সংসার করা লাগবে না। মা, আমাকে মাফ করে দিও। সংসার ভাঙলে কলঙ্ক লেগে যাবে, তাই তোমাকে সাথে করে নিয়ে যেতে পারছি না। আসিফ তোমাকে দেখবে, ভালো দেখো। মা, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি ওর সাথে ওর বাসায় ঘর জমায়ে চলে যাব। আর তোমার মতন বয়স্ক মানুষের আমি দায়িত্ব নিতে পারবো না। আর হ্যাঁ, কখনো আমাকে খুঁজো না, আর কখনো পরিচয়ও দিও না যে আমি তোমার ছেলে। আমি নিজেই এখন আরেকজনের উপর নির্ভর করে চলতেছি। আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, আমাকে মাফ করে দিও। আম্মা, আপনি হয়তোবা জানেন না, আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল এখন কিন্তু একটা টাকাও নেই। আপনার ছোট ছেলে সেখান থেকে সব টাকা তুলে মাদক এবং ওই মেয়ে আছে না, ওই মেয়ের পেছনে নষ্ট করে ফেলছে। এখন আপনার অ্যাকাউন্ট ফাঁকা। যাদের জন্য এত কিছু করলেন তারাই আজকে আপনাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল, অথচ যে আপনার জন্য এত কিছু করছে, এত কষ্ট করছে, তাকেই আপনি ঠকাইছেন। আল্লাহর বিচার ঠিকই হয়। আজ থেকে এই বাড়ির মালিক আপনি, আর বাকি যে 50% আমি কিনেছিলাম সেটা মেয়েকে আমাকে ধীরে ধীরে পরিশোধ করে দিবে। তাছাড়া আমি দেশের বাইরে থাকি, দেশে তেমন আশাও হয় না, চলি ভাবি। আমরা প্রবাসীরা বিদেশের মাটিতে 52 ডিগ্রি সেলসিয়াস গরমে কাজ করে টাকা উপার্জন করি, শুধুমাত্র দেশে থাকা পরিবারের মানুষগুলোর সুখের জন্য। তারা যেন ভালো থাকে, আরামে থাকে। আমরা যাদের জন্য এত ত্যাগ খাটুনি করি, তাদের থেকে আমরা কি একটু নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার যোগ্য না? চিরকাল কি শুধু আমরা প্রবাসীরা কুলুর বলদ হয়েই ঠকে যাব?